আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। আজকে বরং সেই জায়গাটার গল্প বলি যেখানে মেঘ আর পাহাড় প্রকৃতিকে সঙ্গে নিয়ে তাদের সুখের রাজ্যপাট গড়ে তুলেছিল। নমস্কার, আমি সুমনা, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বহুকার। আর আজকে আমি বলবো মেঘ, পাহাড় আর প্রকৃতির সুখের রাজ্যপাট, উত্তরাখণ্ডের সব থেকে সুন্দর জায়গা হার্শিল ভ্যালির গল্প। লেখক পূর্ণেন্দু পত্রী কোনোদিন হার্শিল ভ্যালি গিয়েছিলেন কিনা জানি না, তবে হার্শিল ভ্যালিকে প্রথম দেখায় কোনো কবির কাব্য থেকে উঠে আসা এক কল্পনার জগৎ বলে ভুল হতেই পারে। দাঁড়ান, গল্পটা বরং তাহলে শুরু থেকে শুরু করি। গুড মর্নিং, সুপ্রভাত। এখন সরাসরি বলছি হার্শিল ভ্যালি থেকে। আজকে ৩০শে এপ্রিল ২০২৬, ঘড়িতে এখন সময় ওই ৬টা। আর আমার সামনে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি অপূর্ব। ওই দিকে দূরের পাহাড়ের ওপর বুঝতে পারছি না কুয়াশা না মেঘ, কুয়াশাই মনে হচ্ছে। তার মাঝখান দিয়ে সাদা চূড়াগুলো দেখা যাচ্ছে, আর এই দিকে ওই সাদা চূড়া যে পাহাড়, তার ঠিক নিচে যে গাছগুলো আছে তার উপরে হালকা একটা রোদের মানে সেই এক চিলতে আলো পড়েছে। এত সুন্দর লাগছে, ছোটো ছোটো পাখিরা ডাকছে আর নদী বয়ে যাওয়ার আওয়াজটা খুব জোরে আসছে। তো মানে অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে যতই দেখছি ততই মনে হচ্ছে মন ভরছে না। এত সুন্দর ওই যে নীল আকাশ, তার নিচে ওরকম সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়া, আর ওই যে ওই দূরের যে সাদা পাহাড়, তার নিচে হালকা রোদের একটা পরত দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে দেখতে। আবার এই দিকটা দেখুন, এদিকটা আবার কুয়াশায় ঢাকা। দারুণ সুন্দর একটা সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হলো আজকে আমাদের প্ল্যান আছে, প্রথমে যাব গঙ্গোত্রী ধাম থেকে তারপরে গার্তনগলি হয়ে ওখানে যদি সম্ভব হয় ট্রেকটা করে তারপরে ফিরবো। তাই যতটা সকাল যতটা তাড়াতাড়ি বেরোনো যায় বেরোতে হবে। তো এই হলো আজকের প্ল্যান। আপাতত গরম গরম চা খেয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যায়। এখন ঘড়িতে সময় ৬টা ৫০। আমি ঠিক ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম, তখন ছিল রোদ বেরোয়নি, কুয়াশা ছিল পাহাড়ের গায়ে গায়ে, আর হালকা হালকা সাদা পিকগুলো দেখা যাচ্ছিল। এখন পুরো দৃশ্যটা পাল্টে গেছে, একদম রোদ্দুর এসে পড়ছে এই ভেজা আপেল গাছগুলোর ওপর, ভেজা বাড়ি, ভেজা ঘাস, সব কিছুর ওপর, এবং ওইদিকে পুরো মেঘ ভেসে যাচ্ছে, আর চারিদিকে রোদ্দুর পড়ে এত সুন্দর লাগছে দেখতে। দেখুন একবার। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি। ভাবুন এই রকম একটা সিনিক বিউটি এনজয় করতে করতে গরম গরম ম্যাগি, ধোঁয়া ওঠা, সামনে আপেলের বাগান সবুজ, রোদ্দুর এসে পড়ছে ম্যাগির ওপর। আহা, এ মানে আলাদাই সারা জীবনের এক্সপিরিয়েন্স। এই অভিজ্ঞতা মানে এ নিয়ে কোনো বই লিখতে শুরু করলে গোটা একটা মহাভারত হয়ে যাবে বোধহয়। চলো খাই। হাই কৃষু। হ্যালো।
গুড গুড মর্নিং মর্নিং। অসাধারণ ভিউ। অসাধারণ, সত্যি অসাধারণ, দারুণ লাগছে। আর এই ম্যাগিটা দেখে মানে আরো ভালো লাগছে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বাজে সকাল ওই 8টার কাছাকাছি। এখন যাব প্রথমে গঙ্গোত্রী ধাম যাওয়ার চেষ্টা করব, কিন্তু ওই যে 4 ধাম যাত্রা চলছে, তার জন্য আদৌ আমাদেরকে অ্যালাউ করবে কি না, কেন আগে থেকে পাস করাতে হয়, প্রায় মোটামুটি 6 মাস আগে থেকে। তো আমাদের তো সেটা করানো নেই। এখন এমনি ট্যুরিস্ট হিসেবে যদি অ্যালাউ করে তো ভালো কথা, না হলে গর্তাঙ্গলি তো যাচ্ছেই, ওখানে তো যাবই। দেখা যাক কতদূর যেতে পারি, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রওনা দিই। তারপর বরফের পাহাড় দিয়ে ঘেরা পাইন দেবদারু রঙে রাঙানো আর সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো ছবির মতো সুন্দর হার্শিল জনপদকে পেরিয়ে এগিয়ে চললাম আমরা গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। তবে ঈশ্বরের সৃষ্টি এই অনন্য সুন্দর প্রকৃতি যদি রুষ্ট হয়, তাহলে সে যে কতখানি ভয়ঙ্কর হতে পারে তারও প্রমাণ পেলাম আমরা। 2025 সালের আগস্ট মাসে প্রকৃতির এমনই এক রুদ্র রূপে সাক্ষী হয়েছিল হার্শিল ভ্যালিতে অবস্থিত ছোট্ট এক গ্রাম ধারালি। প্রকৃতির সে রূপ এমনই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে একটা পুরো গ্রামকে শেষ করে দিয়েছিল। যেখানে একসময় ছিল সাজানো গোছানো সুন্দর এক গ্রাম, সেখানে এখন শুধুই পড়ে আছে ধ্বংসাবশেষ। চারিদিকে কাদা পাথর, কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির চাল, তো কোথাও পড়ে রয়েছে সুখী গৃহস্থলীর ভাঙা টুকরো। আমাদের গাড়ি চালকের মুখে সেই অভিশপ্ত দিনটার গল্প শুনতে শুনতে রীতিমতো শিউরে উঠছিলাম আমরা। তবে ধারালি গ্রামের ধ্বংসাবশেষের জায়গাটুকু পেরোতেই আবার উত্তরাখণ্ডের সেই স্বর্গীয় সৌন্দর্যের দেখা পেলাম। আমাদের গাড়ি এগিয়ে চলল গঙ্গোত্রী ধামের দিকে। গঙ্গোত্রী ধাম উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,200 ফুট উচ্চতায় অবস্থিত দেবী গঙ্গার একমাত্র মন্দির এবং হিন্দুদের 4 ধাম তীর্থযাত্রার এক ধাম হল গঙ্গোত্রী ধাম। তাই তো কত শত ক্রোশ পথ পেরিয়ে অসংখ্য মানুষ বারবার এখানে ছুটে আসেন পুণ্য অর্জনের আশায়। ঘড়িতে বাজে সকাল 9টা বেজে 5 মিনিট। আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রী ধামের কাছে। পার্কিং এরিয়া থেকে, যেখানে গাড়িটা পার্ক করা হলো, সেখান থেকে ওই 500-700 মিটার হেঁটে সামনে গেলেই মন্দির। দেখা যাক যেতে পারি কিনা, মন্দির অবধি পৌঁছতে পারি কিনা, মায়ের দর্শন হয় কিনা। কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে এবং ভিড় ভালোই আছে। তবে যেহেতু আমরা অনেক সকালই আসতে পেরেছি, এখন অবধি ওই যে রাশটা এখনও আসেনি। হ্যাঁ, তবে ভালোই তীর্থযাত্রীদের ভিড় আছে সব রাস্তার দুধারে। হ্যাঁ, সামনে গেলে বোঝা যাবে ভিড়। এখন মন্দিরে গিয়ে দেখি কতটা লাইন, কত কি পড়েছে। হ্যাঁ, রাস্তার দুপাশে বেশ ছোট ছোট এরকম ক্যাম্প, ছোট ছোট চা জল খাবারের দোকান, কোথাও তীর্থযাত্রীরা বসে নিজেরাই রান্না করে খাচ্ছে। বেশ মজা লাগছে দেখতে, কিন্তু বেশ অন্য একটা ভাইবস। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের। বলতে গেলে আমাদের প্রথম তীর্থযাত্রা, প্রথম 4 ধামের এক ধাম আজকে হবে। পঞ্চকেদারের একটা হয়েছে আর 4 ধামের একটা। রঘুনাথ গেছি, এটা কিন্তু তখন তো মন্দির বন্ধ ছিল। মানে যাত্রা যাকে বলে, মানে পিলগ্রিমসরা আসছে, সবাই হাঁটছে, যাত্রা। এটা আমাদের ফার্স্ট টাইম এটা। সেটা আরো এক্সাইটেড লাগছে, আলাদা ভাইবস। আর চারপাশের ভিউ তো সেটা আবার মেনশন নাই করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এরকম সারি সারি মানুষ, এখান থেকে আমি মানুষের মাথা দেখতে পাচ্ছি। এরকম কোথাও রান্না হচ্ছে, কোথাও চায়ের দোকান, কোথাও তীর্থযাত্রীরা নিজেরাই রান্না করছেন। রাস্তার ওপরেই
বসে খাওয়া দাওয়া চলছে। জয় বাবা বলে হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। এই যে মেন প্রবেশ পথ এখানে। এখানে একটা ব্যাপার হলো, আমাদের তো রেজিস্ট্রেশন নেই। এখানে যারা আসছেন এখন তো চারধাম যাত্রার জন্য আসছেন বলে সবার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, সেটা দেখাতে হচ্ছে। আমরা যেহেতু হর্ষিল ভ্যালিতে ঘুরতে এসেছি, চারধাম যাত্রার জন্য আসিনি, সেই হিসেবে বললো যে আচ্ছা যেহেতু মায়ের দর্শন করতে এসছেন ঠিক আছে, আমাদেরকে অ্যালাউ করলো। আধার কার্ড দেখাতে হলো, দিয়ে অ্যালাউ করেছে আমাদেরকে এখানে দেখার জন্য। তো যাই এবার সামনে। এখন অবধি সব ঠিকঠাকই আছে, দেখাচ্ছে এখানে দুপাশে কি আছে। দুপাশে এরকম সারি সারি দোকান। পুজো দেওয়ার জন্য যা কিছু সরঞ্জাম সব এখান থেকেই পেয়ে যাবেন, এবং জামা কাপড় সব কিছুই আছে। মন্দিরের কাছে পৌঁছে গেছি, এই যে সামনে মন্দির। মন্দিরের মূল ফটকের কাছে পৌঁছতেই দেখি অসংখ্য দর্শনার্থীদের ভিড়, আর সমগ্র মন্দির চত্বর তখন হর হর গঙ্গে ধ্বনিতে মুখরিত। আমরাও গুটি গুটি পায়ে সামিল হয়ে গেলাম সেই অসংখ্য মানুষের ভিড়ে। আর আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চললেন ওখানকার এক পুরোহিত। বরফে ঢাকা হিমালয় পর্বত দিয়ে ঘেরা এই মন্দিরটি সাদা গ্রানাইট পাথর দিয়ে তৈরি। 18 শতকের শুরুতে নেপালীয় সেনাপতি অমর সিং থাপা এই মন্দির নির্মাণ করেছিলেন। বলাই বাহুল্য, মন্দির আর তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। প্রথমেই আমরা চলে গেলাম ভাগীরথী নদীর তীরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাগীরথী নদীর তীরে পূর্বপুরুষদের উৎসর্গ করে আচার অনুষ্ঠান পালন করলে পূর্বপুরুষদের আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়, এবং এর জলে স্নান করলে বর্তমান এবং পূর্বজন্মের পাপ মোচন হয়। অবশ্য এই ভাগীরথী নদীর উৎপত্তির পেছনেও দারুণ এক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, রাজা সগরের 60,000 পুত্র ঋষি কপিলের অভিশাপে ভস্মীভূত হলে তাদের আত্মার মুক্তির জন্য সগর বংশের রাজা ভগীরথ স্বর্গের নদী গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য কঠোর তপস্যা করেন। রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা গঙ্গা নদীকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দেন। এদিকে মা গঙ্গার তীব্র বেগে মর্তলোক যাতে ধ্বংস না হয়ে যায়, তাই দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেন, আর সেখান থেকেই জীবনদায়িনী গঙ্গা নদীর উৎপত্তি হয়। নদীর প্রকৃত উৎস হল গঙ্গোত্রী ধাম থেকে আরও 19 কিলোমিটার দূরে গঙ্গোত্রী হিমবাহের গুম্মুখ। তবে এখানে নদীর নাম ভাগীরথী, পরে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে এই নদী গঙ্গা নামে পরিচিত হয়। যাই হোক, আমরাও ভাগীরথীর তীরে বসে পূর্বপুরুষদের উৎসর্গ করে পুজো দিলাম। শুধু আমরা কেন, আমাদেরই মতন আরও অসংখ্য সাধারণ মানুষ তখন পুজো দিচ্ছেন, আরতি করছেন, নদীর জলে ভাসিয়ে দিচ্ছেন অতীত আর বর্তমানের সব পাপ পুণ্যের হিসাব। তারপর পুজো শেষে আমরা মূল মন্দিরের দিকে এগোলাম। গিয়ে দেখি মন্দিরে প্রবেশের তখন বেশ লম্বা চওড়া একটা লাইন পড়ে গেছে। আমরা অবশ্য আগে থেকেই একটা ভিআইপি পাস করিয়ে নিয়েছিলাম, তাই আমাদের আর বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হলো না। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে আর ভিডিও করিনি। শুধু 2 চোখ ভরে মায়ের দর্শন করেছি আর মনের ক্যামেরায় সবটুকু বন্দি করে নিয়েছি।
অবশেষে গঙ্গোত্রী ধাম আমাদের আসা হলো। 4 ধামের এক ধাম ভাবিনি হবে আজকে, কারণটা হচ্ছে আমরা কোনো পাস করে রাখিনি, রেজিস্ট্রেশন করা ছিল না। হবে না, আমরা ভেবেছিলাম হয়তো আসতেই পারবো না, আটকে দেবে আমাদেরকে, বাট রিকোয়েস্ট করার পর আমাদেরকে ঢুকতে দেয়, পারমিশন দেয়। অ্যান্ড এখানে একজন পুরোহিতকেও পাই, যিনি খুব ভালোভাবে আমাদেরকে পুজো করিয়ে দেন এবং মন্দিরের দর্শনও করিয়ে দেন। খুব ভালোভাবে দর্শন খুব ভালোভাবে, মন যেটা বললো, মন খুব শান্তি হচ্ছে। বলে দিই মোট খরচা কত বললো। ওই পুজো পাঠ আর এই পুরোহিতের খরচা মিলে, ওই ভিআইপি পাস মিলে 1600 টাকা মতো খরচা হয়েছে আমাদের। তো এই হলো খরচা, কিন্তু এত মন শান্ত হয়েছে গঙ্গার তীরে বসে, নদীর ধারে বসে, এত ভালো পুজো হয়েছে, এত ভালোভাবে মায়ের দর্শন হয়েছে, দারুণ লাগছে, দারুণ। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের পুরো পুজো দিয়ে গঙ্গা জল নিয়ে মায়ের দর্শন কমপ্লিট করতে। 9টার সময় এখানে পৌঁছেছিলাম, এখন বাজে 10:15। 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছে, সেটা অবশ্যই ওই ভিআইপি পাসটা করার জন্য, না হলে অনেক লম্বা লাইন ছিল। যাই হোক, এবার যাব গর্তনগলির দিকে, চলুন। গঙ্গোত্রী ধাম দর্শন করার পর আমরা রওনা দিলাম আমাদের এবারের উত্তরাখণ্ড ভ্রমণের সব থেকে রোমাঞ্চকর গন্তব্য গর্তনগলির উদ্দেশ্যে। জায়গায় পৌঁছে গেছি। এই যে এখানে নাম এন্ট্রি করাতে হলো, এখানে। আর এই হচ্ছে সেই যাত্রাপথ। 2 কিলোমিটার মতো যাওয়ার পর চড়াই উতরাই পেরিয়ে তারপরে লাস্টে গিয়ে সিঁড়ি। এই পথ দিয়েই আগে, বহু বছর আগে, কয়েকশো বছর আগে তিব্বতের সঙ্গে বাণিজ্য হতো। তো সেই পথ এখনও, সেই রাস্তা এখনও অটুট আছে। এখন আর বাণিজ্য তো হয় না, এখন সেখান দিকে যাতায়াত তো করে না, কিন্তু সেই রাস্তা এখনও আছে। এখন টুরিস্টরা আসে, ঘুরে, দেখে। তো চলুন আমরাও যাই আজকে, এবং আপনারাও চলুন আমার সাথে ভার্চুয়ালি, চলুন। এখন বাজে 11:15। আমরা এই গর্তনগলির এই ট্রেক শুরু করছি। টিকিট কাউন্টারে ওখানে টিকিট করাতে হলো, নাম এন্ট্রি করাতে হলো। কিছুর কোনো টাকা লাগেনি, আমাদের 200 টাকা করে, টোটাল 400 টাকা লেগেছে। আর যাত্রাপথ পাইনের বনের মধ্যে দিয়ে, বন তো ঠিক নয়, পাইনের গাছের সারির মধ্যে দিয়ে চলে গেছে, কাঁচা রাস্তা। এবার কোথাও, এখন তো যে রাস্তাটার উপর দিয়ে হাঁটছি সেটা এরকম প্লেন রাস্তা, সামনে গিয়ে কোথাও হয়তো একটু চড়াও আছে, কোথাও আবার এই সামনেই দেখতে পাচ্ছি চড়াই আছে, আবার উতরায়ও আছে হয়তো। তো দেখি কতক্ষণ লাগে আমাদের। মোটামুটি ওই আশা করছি ঘন্টাখানেক মতো লাগার কথা, যেতে আসার সময় ঘন্টাখানেক, টোটাল 2-2.5 ঘন্টা হয়তো লাগবে। যাই হোক, আশেপাশের জায়গাটা দেখাচ্ছি আপনাদের। ওই দিক দিয়ে আমরা এলাম, ওই ব্রিজটা পেরিয়ে ওই দিকে গেট, এই গেট পেরিয়ে এই বড় বড় পাইনের গাছের পাশ দিয়ে, আর ওই দেখুন কত নিচে নদী বয়ে যাচ্ছে। এখান থেকে সেই গভীরতার আন্দাজও করা যাচ্ছে না, কতটা গভীর হতে পারে। ওই দূরে কত নিচে জল বয়ে যাচ্ছে। আর এই যে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। সামনে বরফের পাহাড়, বিশাল লম্বা লম্বা পাইনের গাছ, উপরে নীল আকাশ, পাশে এরকম পাহাড়, খাড়া পাহাড় পাশ দিয়ে চলে গেছে। দুর্দান্ত লাগছে। গর্তনগলি উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় হার্শিল ভ্যালি থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝুলন্ত কাঠের সিঁড়িটি কিন্তু বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খাড়া গ্রানাইট পাহাড়ের গায়ে প্রায় 11,000 ফুট উঁচুতে ঝুলে থাকা এই কাঠের সিঁড়িটা প্রায় 136 মিটার দীর্ঘ এবং 1.8 মিটার চওড়া। অতীতে এই পথ ভারত আর তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো। সত্যি বলতে কি, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপরূপ মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়।
প্রথম পায়ে হেঁটে ট্রেক কৃষুর। আগে কোলে কোলেই ঘুরেছে। মাত্র 700-800 মিটার এসছি, কিন্তু যেটুকু এসছি পুরোটাই স্টিপ চড়া ছিল, তো একদম খাড়া রাস্তা উঠে গেছে। তো এটুকু এসেই হাঁপ ধরে গেল। কিন্তু ট্রেকে যা হয় আস্তে আস্তে হাঁটতে হবে, আস্তে আস্তে শ্বাস নিয়ে। আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে সেটার টানেই মনে হচ্ছে শেষ অবধি গিয়ে দেখি কি আছে। দেখাচ্ছি। ওই দিকের পাহাড়টা দেখে সেই ভয়ঙ্কর সুন্দর রূপ, একদম খাড়া পাহাড় উঠে গেছে এবং ন্যাড়া পাহাড়টা। কোনো পাহাড়ে গায়ে মাটি গাছপালা কিচ্ছু নেই এই পাহাড়টা। মনে হচ্ছে না কেউ কেটেছে। হ্যাঁ, মানে মনে হবে লিটারালি কেউ ছেনি হাতুড়ি দিয়ে কেটে কারুকার্য করে দিয়েছে এরকম। আর এই যে পাইনের গাছ, লম্বা লম্বা বিশাল লম্বা পাইনের গাছ, তার মাঝখান দিয়ে এই যে রাস্তা। এইটুকু চলুন এগোই, থামলে হবে না। এই জায়গাটা একবার দেখুন। নিচে যে কত গভীর খাদ তার কোনো ধারণা নেই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার চোটে মাঝে মধ্যে টলে যাচ্ছি, আমি নড়ে যাচ্ছি, হাওয়ার চোটে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না একভাবে। আর এইরকম পাহাড় উঠে গেছে। হাই, হ্যালো হ্যালো হ্যালো, টাটা, হাই। আর 900 মিটার, তারপরে শেষ নয়, ওখানেই শেষ নয়। 900 মিটার পরে সিঁড়ি, যে সিঁড়িটার জন্য এই জায়গাটা বিখ্যাত, কাঠের সিঁড়ি, সেই সিঁড়ি। তো এখনো 900 মিটার, আবার উতরাই পথ এখানে। কি দুর্দান্ত। পৌঁছে গেছি সেই ঐতিহাসিক জায়গা, পুরো কাঠের সিঁড়ি। ভাবুন, আজ থেকে কয়েকশো বছর আগে হয়তো কি টেকনিকে বানানো হয়েছিল কাঠ দিয়ে এই সিঁড়ি, যে এখনো অবধি অটুট আছে। ঠিক সিঁড়ি বলা যাবে না এটাকে, এটা না একটা ঢালু কাঠের পাটাতনকে যেমন বসিয়ে দিলে যেমন হবে সেরকম, তার মাঝে একটা করে সরু সরু পাটাতন দেওয়া আছে যাতে খাঁজের মতো পা দিয়ে দিয়ে আপনি যেতে পারেন। সিঁড়ি ঠিক বলা যায় না এটাকে। আর এখান থেকে নিচে যে নদীর ভিউ দেখা যাচ্ছে, আমাদের পৌঁছতে ঠিক 1 ঘন্টা সময় লাগলো। 11:15 স্টার্ট করেছিলাম, এখানে পৌঁছেছি 12:15। পুরো সিঁড়ি, মানে ওই সিঁড়ির মতো কাঠের পাটাতন আর কি, নিচ দিয়ে নেমে গেছে। আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। আর এই যে কৃষু আর কর্ণ দুজনে উঠে আসছে গর্তাঙ্গালির রাস্তা দিয়ে। ভাবো, কয়েকশো বছর আগে ফেরত চলে গেছো, কোথা থেকে বাণিজ্য করে আসছো? ট্রেড করে আসছি, তো ডিল করে আসছি। কিসের বাণিজ্য করে আসলে? ওদের ওখান থেকে স্পাইসেস নিয়ে আসছি, রেশম কীট কটা ছুটি করে নিয়ে এসেছি। তো এই হলো গর্তাঙ্গালি। ওই উপরে সুন্দর একটা ব্রিজ আছে,
আর একটু দেখাচ্ছি আপনাদের, এই যে নদী, নিচ দিকে তাকালে না রীতিমতো গায়ে শিহরণ দিচ্ছে। হ্যাঁ, এত গভীরে এই নদীটা, গা শিরশির করবে নিচ দিকে তাকালে। কৃষু খালি সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে। ও, এই যে সিঁড়ি আছে, আমি ভাবছিলাম পুরোটাই এরকম কাঠের পাটাতন, তা নয়, সিঁড়ি আছে এখানে। পুরো এরকম মাথা ঠেকে যাবে, এরকম পুরো সিঁড়ি নেমে গেছে। আমি ভুলছিলাম, আমি ভাবলাম, শুরুটা দেখে ভেবেছি যে পুরোটাই কাঠের পাটাতন, কিছুটা কাঠের পাটাতন এরকম পাতা ঢালুভাবে, তার নিচে সিঁড়ি নেমে গেছে। আর আমার পেছনে এরকম ভিউ, আর ওইদিকে সিঁড়ি উঠে গেছে। দারুণ জায়গা। এই যে প্রায় 2 কিলোমিটার মতো কি তার বেশি একটু আসলাম ট্রেক করে, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হাঁপিয়ে গেছি, তাই এই যে এই কাঠের এইখানেই বসে আছি, কাঠের পাটাতনের ওপরে বসে আছি আমি আর কৃষু। দারুণ লাগছে, এখনও অবধি বেশ রোদ ঝলমলে ওয়েদার। খুব সুন্দর অভিজ্ঞতা হলো আজকের, গঙ্গোত্রী ধাম দর্শন এবং এই গার্তাঙ্গালি দুটোই খুব ভালো হলো। এবার ফিরবো হার্শিল ভ্যালিতে। হাই কৃষু। সত্যি ঈশ্বরের এক অনির্বচনীয় সৃষ্টি হলো এই হার্শিল ভ্যালি। এমন নৈসর্গিক সৌন্দর্য, এমন মুক্ত আকাশ, এমন দূষণমুক্ত নির্ভেজাল বাতাস, এমন তুষার শুভ্র পর্বতমালা, প্রকৃতির এমন মোহময়ী রূপ, এই রূপের হাতছানিতে কি সাড়া না দিয়ে থাকা যায়? ঈশ্বরের এমন অপরূপ সৃষ্টিকে চাক্ষুষ করার জন্য আমি একবার নয়, দুবার নয়, 1000 বার মানুষ হয়ে জন্মাতে চাই। আজকের মতো এখানেই শেষ করলাম। খুব শিগগিরই হাজির হব আমাদের এবারের উত্তরাখণ্ড ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।